এসআইআরের শুনানি চলছিল আর সেই সময় সরকারি অফিসে শাসক দলের নেতাকর্মীরা তারা ভাঙচুর চালালেন। একেবারে তাণ্ডবের ঘটনা ঘটেছিল চলতি মাসের 14 তারিখে। ফরাক্কার সেই ছবি আপনাদের মনে আছে। আর সেই ঘটনায় যে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জামিনের পর একেবারে বীরের সংবর্ধনা দিল সেই শাসক দলই। জামিনের পরে ধৃতদের গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো। পাশাপাশি দুটো ছবি দেখতে পেলেন। একদিকে 14 তারিখে যখন ভাঙচুর চালানো হচ্ছিল একেবারে পরিষ্কার তাদের মুখ দেখা গিয়েছিল। মনিরুল হোসেন যিনি তৃণমূল বিধায়ক, তার নেতৃত্বেই ভাঙচুর চালানো হয়েছিল। এমনকি তিনি সামনে দাঁড়িয়ে স্লোগান পর্যন্ত দিচ্ছিলেন। যদিও তার টিকিটই এখনো পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ, কিন্তু সেদিন যারা ভাঙচুর চালিয়েছিল, যারা গ্রেফতার হয়েছিল, জামিন যখন তারা পেল সেই শাসক দল তারাই কিন্তু গাঁদার মালা পরিয়ে এদের বরণ করে নিল। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, একেবারে এসআইআর প্রক্রিয়া চলছে, তার বিরোধিতায় শাসক দল, যেখানে নিজেদেরই জনপ্রতিনিধির নেতৃত্বে শাসক দলের নেতাকর্মীরা ভাঙচুর চালালেন বিডিও অফিসে। ছবিতে স্পষ্ট তাদের মুখ দেখা গেল, তাদেরকে চেনা গেল। তারা যখন গ্রেফতার হওয়ার পরে জামিন পাচ্ছেন, সেই শাসক দল তাদেরকে বরণ করে নিচ্ছে। একেবারেই দেখো কুসুমিতা, গতকাল তারা যখন জামিনে মুক্ত হন এবং তারপর জঙ্গিপুর সংশোধনাগার থেকে তখন গতকাল রাতে তখন যারা বেরোন, ফারাক্কার স্থানীয় যে নেতৃত্ব রয়েছেন তারা কার্যত সেখানে জমায়েত করে সংশোধনাগারের বাইরে তাদেরকে মালা পরিয়ে সম্বর্ধিত করে তারা ফারাক্কায় নিয়ে যান এবং তারা যেটা দাবি করেন এটা একটা জনরোষ ছিল। সেই জনরোষের ফলেই পুলিশ এই ঘটনা ঘটে এবং আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নেতাকর্মী যারা ছিলেন তারা জামিনে মুক্ত হয়েছেন এবং তাদেরকে তারা এলাকায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এখানেই প্রশ্ন উঠেছে, সরকারি কর্মীকে মারধর এবং সরকারি দপ্তর ভাঙচুরের ঘটনার পরে এইভাবে কিভাবে জামিন হয়েছিল, এ নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই কুসুমিতা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং শুধু জামিন নয়, জামিনের পরে তাদের এইভাবে সম্বর্ধিত করে নিয়ে যাওয়াও কিন্তু সমালোচনার মুখে পড়েছে শাসক দল। রাজীব, ধন্যবাদ। ছবি একবার দেখুন। যারা গ্রেফতার হয়েছিলেন সেদিন তারা ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছিল। জামিন যখন তারা পেলেন শাসক দলের পক্ষ থেকে তাদেরকেই একেবারে সম্বর্ধনা দেওয়া হলো। এবং শাসক দলের নেতাকর্মীরা যারা ভাঙচুর চালিয়েছিলেন সরকারি দপ্তরে, সেখানে আধিকারিকদের গায়ে হাত তোলা হয়, সরকারি জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং সেই ঘটনার পরে যারা জামিন পাচ্ছেন তাদেরকে এইভাবে বরণ করা হয়। ঠিক আছে। আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, সেটা জনরোষের প্রকাশ, এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিল, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। আজ বিচারপতি তাদেরকে তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে। আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি, শ্রদ্ধা রাখছি। আইন আইনের পথে চলবে। আইন আইনের পথে চলবে এমনটাই বলছেন শাসক দলের নেতাকর্মীরা। কিন্তু তারপরও দেখা যাচ্ছে ধৃতদের মধ্যে সেদিনকে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে 2-3 জন ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা। যখন তারা জামিন পেলেন গতকাল জঙ্গিপুর আদালতের লকআপ থেকে তারা ছাড়া যখন পেলেন, তখন তাদেরকেই একেবারে গলায় মালা পরিয়ে বরণ করা হলো শাসক দলের পক্ষ থেকে। এই জামিনে মুক্তদের মধ্যে রয়েছেন, যার বক্তব্য আপনারা শুনলেন, ফরাক্কার আইএনটিটিইউসি ব্লক সভাপতি অরুণময় দাস, এবং যার টিকি এখনো পর্যন্ত পুলিশ ছুঁতে পারেনি সেই তৃণমূল বিধায়ক মনিরুল হোসেন। সেই তার দাদা কৌসার আলী, তিনিও কিন্তু জামিনে মুক্ত হয়েছেন গতকাল। এসআইআরের যে মানুষদের হয়রানির যে অনেক প্রতিবাদমূলক, যে অর্ধেক মানুষেরই নাম বাদ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার তৃতীয়বার হিয়ারিংয়ে ডাকছে, যে মানুষ হয়রানি হচ্ছে, তার প্রতিবাদে গিয়েছিলাম। অনেকটা ব্লক নেতৃত্ব আমাদের সাথে টোটাল জড়িয়ে আছে।
আর এই ঘটনা কিন্তু স্মরণ করে দিচ্ছে ব্রিগেডের কথা। ব্রিগেডের প্যাটিস কাণ্ডে সেখানে অভিযুক্তদের কিন্তু বরণ করে নেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে নাম জড়িয়েছিল কিন্তু বিজেপি। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয় এবং সেদিনকে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়, যে ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিনও পেয়ে যান ওই 3 জন। আর এরপরই তাদের সংবর্ধনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে তখন আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার ফারাক্কার ঘটনা, বিডিও অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ করা হলো এবং সেই বিতর্কে বিদ্ধ হলো এবার তৃণমূল কংগ্রেস। রাজীব কুমারের পর রাজ্যের ডিজিকে এ নিয়ে জটিলতা কাটাতে শুক্রবারের মধ্যে ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল সিএটি। 28শে জানুয়ারি আলোচনার পর 29শে জানুয়ারি সম্ভাব্য তালিকা পাঠাবে ইউপিএসসি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? রাজীব কুমারের পর এই পদে বসবেন কে? এই নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনও কাটেনি। এই আবহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিল 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। 28শে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসিতে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে 29শে জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় ক্যাটের নির্দেশ, তৎকালীন ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন তখন যেসব আইপিএসের 6 মাস চাকরি ছিল তাদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে। 2023 সালের 28শে ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা তার। তবে সঠিক সময় প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হয়নি বলে অভিযোগ। আইপিএস রাজেশ কুমার ক্যাটের কাছে অভিযোগ করেন অন্যায়ভাবে তাঁদের ওই পদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইউপিএসসির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন ডিজিপির অবসরের 3 মাস আগে অর্থাৎ 2023 সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপির প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে। কিন্তু 1.5 বছর দেরি করে 2025 জুলাই মাসে রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হয় এবং এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং বা ইসিএম এর প্রস্তাব দেওয়া হয়। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের 2018 একটি মামলার উল্লেখ করে কেন রাজ্য সরকার নাম পাঠাতে এত দেরি করল সেই প্রশ্ন তোলে ইউপিএসসি। তার ব্যাখ্যাও দেয় সরকার। সূত্রে খবর, কমিটির সদস্যরা ঐকমত্যে পৌঁছতে না পারায় সলিসিটর জেনারেলের কাছে মতামত চায় ইউপিএসসি। সলিসিটর জেনারেলের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেন ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর। শেষ পর্যন্ত 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ক্যাট। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।